হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি মুভি দেখতে যাচ্ছি যার নির্মাতা হচ্ছেন মাকাতো শিনকাই। আর তিনি সেই মাকাতো শিনকাই যে নাকি ইয়োর নেম দ্য গার্ডেন অফ ওয়ার্ডস এর মতো মাস্টারপিস বানিয়েছেন। আর সেই মুভিটির নাম হচ্ছে 5 সেন্টিমিটার্স পার সেকেন্ড। আর এই মুভিটার IMDb এর রেটিং হলো 7.5 আউট অফ 10। এই মুভিটা আর 5টা রোমান্টিক মুভির মতো নয়, বরং এটা আমাদেরকে আমাদের কৈশোরের হাই স্কুল জীবনের প্রথম ভালোবাসার নস্টালজিক একটা ফিলিং দিবে। তো আর বেশি দেরি না করে আজকের মুভি দেখা শুরু করা যাক। আর আরও একটি কথা, আজকের এই মুভিটি 3 পর্বে বিভক্ত। প্রথম পর্বের নাম চেরি ব্লসম, যেখানে আমাদেরকে 2 ছোট ছেলে ও মেয়ের গল্প বলা হয়েছে। ছেলেটির নাম হচ্ছে তাকাকি তোনো এবং মেয়েটির নাম হচ্ছে আকারি শিনোহারা। তাদের 3rd গ্রেড শেষ হওয়ার পর আকারি তার বাবার বদলির কারণে টোকিওতে স্থানান্তরিত হয়। আকারি সেখানে একটি স্কুলে ভর্তি হয় এবং সেখানেই তাকাকির সাথে তার প্রথম দেখা হয়। যেহেতু দুজনেই ছোটবেলায় স্বাস্থ্যজনিত কারণে প্রায় স্কুলে অনুপস্থিত থাকতো, তাই দুজনের মধ্যে অনেক মিল ছিল। আর এই কারণেই তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। একই রকম হওয়ার কারণে তারা অন্য কারোর সাথে মিশত না এবং সবসময় একে অপরের সাথে পড়াশোনা করত। শীঘ্রই তাদের সহপাঠীরা গুজব ছড়াতে শুরু করে যে তাদের মধ্যে সম্পর্ক চলছে। এমনকি অনেকে তাদেরকে হয়রানি করতেও শুরু করে, তবুও তারা তাদের বন্ধুত্ব ছাড়েন। এরপর সময়ের সাথে সাথে তারা বড় হয় এবং তাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। 6ষ্ঠ শ্রেণীতে একদিন তারা দুজন একটি চেরি ব্লসম গাছের পাশ দিয়ে যাচ্ছিল। তখন শিনোহারা তাকাকিকে বলে, তুমি কি জানো চেরি ব্লসমের পাপড়ি প্রতি সেকেন্ডে 5 সেন্টিমিটার বেগে গাছ থেকে ঝরে পড়ে? আর এখানে শিনোহারা একটি ইচ্ছা প্রকাশ করে যে সে পরের বছরও তাকাকির সাথে চেরি ব্লসম দেখতে চায়। এই কিছুদিন পর এক রাতে তাকাকির কাছে শিনোহারার ফোন আসে। শিনোহারা একটি পাবলিক টেলিফোন বুথ থেকে তাকাকির বাড়িতে ফোন করছিল এবং সে খুব কাঁদছিল। শিনোহারা তাকাকিয়ে জানায় যে তার বাবার বদলি তোচিগি প্রিফেকচারে হয়ে গেছে, তাই সে স্কুল ছেড়ে সেখানে চলে যাচ্ছে এবং তার পড়াশোনা সেখানে চালিয়ে যাবে। এই কথা শুনে তাকাকি খুব হতাশ হয়ে পড়ে। এরপর থেকে আমরা দেখি যে তাকাকি খুব মনমরা হয়ে থাকতো। শিনোহারাকে ছাড়া সে নিজেকে একেবারে একা এবং অসম্পূর্ণ মনে করত, যেন শিনোহারা চলে যাওয়ায় তার জীবন শূন্য হয়ে গেছে। কয়েক মাস কেটে যাওয়ার পর তাকাকি ও শিনোহারা চিঠি লেখা শুরু করে এবং এই দুজন চিঠির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করত। আসলে সেই সময় তাদের কাছে মোবাইল ফোন ছিল না, স্মার্টফোন তো আরও দূরের কথা। তাই তাদের একে অপরের সাথে যোগাযোগের একটাই রাস্তা ছিল, আর তা হলো চিঠি আদান প্রদান। এরপর আরও 1 বছর কেটে যায়। এবার তাকাকি এর বাবা মা তাকে জানায় যে তাদের কাগোশিমা শহরে চলে যেতে হবে, যা দেশের একেবারে অন্য এক প্রান্তে একটি দূরবর্তী দ্বীপে অবস্থিত। স্বভাবত তাকাকি এর কারণে শিনোহারা থেকে আরও বেশি দূরে চলে যায়। কাগোশিমায় স্থানান্তরিত হওয়ার আগে তাকাকি শেষবারের মতো শিনোহারার সাথে দেখা করার কথা ভাবে। সে ভাবে হয়তো এর পরে আর কখনো শিনোহারার সাথে তার দেখা নাও হতে পারে। তাকাকি তাই শিনোহারা এর শহরে পৌঁছানোর একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করে এবং এই কথা সে তাকে একটি চিঠিতে জানায়। এখন দুজনে এতদিন পর দেখা করার জন্য উদ্গ্রীব হয়েছিল। তাকাকির পরিকল্পনা অনুযায়ী তার ট্রেন ঠিক রাত 7টায় শিনোহারার শহরের রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা, তাই সে তাকে ঠিক 7টায় স্টেশনে দেখা করতে বলে। এরপর সেই দিনে তাকাকি ট্রেনে ওঠে এবং তার ট্রেন যাত্রা শুরু হতেই তুষারপাত শুরু হয়ে যায়। তাকাকি জীবনের প্রথমবার ট্রেনে এতটা দীর্ঘ পথ ভ্রমণ করছিল। সে খুব নার্ভাস ছিল এবং শিনোহারার চিন্তায় মগ্ন ছিল। সময় যত এগোতে থাকে তুষারপাত তত তীব্র হতে শুরু করে। দেখতে দেখতে বরফের ঝড় শুরু হয়, যার কারণে ট্রেন থামিয়ে দিতে হয় এবং এটি দেরি হতে শুরু করে। তাকাকি ঘাবড়ে যায়, কারণ সে শিনোহারাকে সন্ধ্যা 7টার সময় দিয়েছিল এবং সে 7টায় স্টেশনে পৌঁছাতে পারবে না। ট্রেনটি এক স্টেশন থেকে অন্য স্টেশনের মধ্যে বিরতি নিয়ে চলছিল এবং তাকাকিরও ধীরে ধীরে আরও দেরি হতে শুরু করছিল। আমরা দেখি যে তাকাকি শিনোহারার জন্য একটি চিঠি লিখেছিল, যা সে আজ তাকে দিতে চেয়েছিল। হয়তো এতে তাকাকি শিনোহারার প্রতি তার অনুভূতি লিখেছিল, কিন্তু তাকাকির ভাগ্য এতটাই খারাপ ছিল যে একটি স্টেশনে প্রবল বাতাসের ঝাপটায় চিঠিটি উড়ে যায়। এটি দেখে তাকাকির চোখ দিয়ে পানি ঝরে পড়ে। এরপরে ট্রেনটি শিনোহারা স্টেশনে পৌঁছানোর ঠিক আগে মাঝপথে থামিয়ে দেওয়া হয়, কারণ রেল লাইনে বরফ জমে গিয়েছিল। তাকাকি যত দ্রুত পৌঁছাতে চাইছিল সে তত বেশি দেরি করছিল। এখন তার কাছে 1 মিনিট যেন 1 ঘন্টার মতো হচ্ছিল। অবশেষে তাকাকির ট্রেন শিনোহারা স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে নামার সাথে সাথে তাকাকি শিনোহারাকে তার সামনে দেখতে পায়, যে এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিল। তাকাকি শিনোহারার কাছে গিয়ে তাকে ডাকে। শিনোহারা চোখ খুলে তাকাকিকে দেখে তার হাত ধরে ফেলে এবং কাঁদতে শুরু করে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি যে শিনোহারা তাকাকির জন্য খাবার নিয়ে এসেছিল। তাকাকি এর খুব খিদে পেয়েছিল, তাই সে আনন্দের সাথে খাবারটি খায়। স্টেশন বন্ধ হওয়ার সময় হয়ে যাওয়ায় শিনোহারা তাকাকিকে একটি চেরি ব্লসম গাছের কাছে নিয়ে যায়। সেই মুহূর্তে সেই গাছ থেকে ঝরে পড়া বরফগুলোকে দেখে মনে হচ্ছিল চেরি ব্লসম গাছ থেকে তার পাপড়িগুলো ঝরে পড়ছে। তাই শিনোহারা এর তাকাকির সাথে চেরি ব্লসম দেখার ইচ্ছাটি এখানে একরকম পূরণ হয়ে যায়। এখানে তারা দুজন ধীরে ধীরে একে অপরের কাছে আসে এবং তারা পরস্পর
তাকাকি এর নিজের অনুভূতি বুঝতে পারছিল না। শিনোহারার কাছে এসে তার খুব ভালো লাগছিল, কিন্তু একই সাথে তার খুব খারাপও লাগছিল, কারণ সে জানতো যে পরের দিনই সে শিনোহারা থেকে চিরতরে দূরে চলে যাবে। এখন তার কাছে 1 ঘন্টা যেন 1 মিনিটের মতো কাটছিল, যেন এই সময় ভালোভাবে উপভোগ করার জন্য তার কাছে আর বেশি সময় নেই। ঠিক তখনই শিনোহারা তাকাকিকে জড়িয়ে ধরে এবং দুজনেই একে অপরের বাহুতে পরম শান্তি অনুভব করে। কাছাকাছি একটি ছোট ঘর ছিল, তাই তাকাকি আর শিনোহারা সেই রাত সেখানে কাটায় এবং শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে তাকাকি এর ফিরে যাওয়ার সময় হয়ে আসে। শিনোহারা তাকাকিকে ট্রেনে তুলে দিতে আসে এবং দুজনে একে অপরকে টেক কেয়ার বলে এবং ট্রেনও চলতে শুরু করে। এরপর আমরা দেখি যে শিনোহারাও তাকাকির জন্য একটি চিঠি লিখে রেখেছিল, কিন্তু সে এই চিঠিটি তাকাকিকে দিতে পারেনি এবং প্রথম পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এরপর থেকে দ্বিতীয় পর্ব শুরু হয়, যার নাম কসমন। এতে আমরা তাকাকি এর পরবর্তী গল্প দেখি এবং তার সাথে একটি নতুন মেয়ের গল্প দেখতে পাই। মেয়েটির নাম ছিল কানায়ে সুমিদা। তাকাকি এর কাগোশিমায় স্থানান্তরিত হওয়ার পর সে প্রথমবার তার নতুন স্কুলে যায়। তখন তাকাকি 10ম শ্রেণীতে পড়তো। ক্লাসরুমে কানায়ে নতুন ছাত্র তাকাকিকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায় এবং সে অনেকটা ইন্ট্রোভার্ট এবং লাজুক স্বভাবের মেয়ে ছিল। সে লুকিয়ে লুকিয়ে তার ক্লাস তাকাকিকে সবসময় সময় যত এগোতে থাকে, কানায়ে সাহস করে তাকাকি এর সাথে অল্প স্বল্প কথা বলতে শুরু করে। তাকাকি এরও কানায়েকে ভালো মনে হতো, তাই তাকাকিও কানায়ের সাথে খুব ভালো ব্যবহার করত। তাকাকি আর্চারি ক্লাবের সদস্য ছিল, তাই সে স্কুল শেষ করে তার আর্চারি ক্লাসে যেত। কানায়ে তার ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করত, যাতে তারা দুজনে তাদের স্কুটারে করে একসাথে বাড়ির পথে যেতে পারে। এভাবে তাকাকি আর কানায়ে প্রতিদিন একসাথে বাড়ির পথে আসা যাওয়ার সঙ্গী হয়ে ওঠে। কানায়ে মাঝে মাঝে এটাও খেয়াল করতো যে তাকাকি লুকিয়ে লুকিয়ে তার ফোনে কাউকে মেইল লিখত এবং না জানি কেন সে দূরের অনন্ত আকাশের দিকে তাকিয়ে থাকত। এখন গ্রীষ্মকাল প্রায় শেষ হতে চলছে। সব ছাত্রছাত্রী ইতিমধ্যে ভেবে রেখেছে যে স্কুল শেষ করার পর তারা উচ্চশিক্ষার জন্য কোথায় যাবে, কিন্তু কানায়ে ছিল পুরোপুরি ফাঁকা ক্যানভাসের মতো। সে তার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই ভেবে রাখেনি। এই কারণে কানায়ের শিক্ষকরা এবং তার বাড়ির লোকেরা তাকে প্রায়ই গাইড করত। এরপর একদিন এক সন্ধ্যায় কানায়ে দেখে যে তার আসার আগে তাকাকি একা বাড়ি চলে গেছে। কানায়েও তার বাড়ির দিকে রওনা হয় এবং মাঝপথে সে তাকাকির স্কুটার দেখতে পায়। আর ঠিক একটু দূরেই সে তাকাকিকে ঘাসের উপর একা বসে থাকতে দেখে, যে তার নিজস্ব জগতে মগ্ন ছিল এবং কাউকে ফোনে মেইল করছিল। এখানে আরও একটা কথা উল্লেখ্য যে এই সিনটা এত বেশি লেজেন্ডারি যে এটা আমাদের অনেকেরই রাতের সঙ্গী গানগুলোতেও ব্যবহার হয়েছে। যেমন উদাহরণস্বরূপ তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। আর এই মুভিটা এত বেশি বাস্তবসম্মত যে মাঝে মাঝে মনে হয় যে এটা আমাদেরই মধ্যে কারো না কারো জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। এনিওয়েজ, এরপরে আমরা মুভিতে দেখি যে কানায়ে তাকাকি এর কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে গ্রীষ্মকাল শেষ হওয়ার পর সে কোথায় যেতে চায়। এতে তাকাকি তাকে বলে যে সে টোকিওর কোনো এক কলেজে ভর্তি হবে। এই কথা শুনে কানায়ে তাকাকিকে বলে যে আমার সবসময় মনে হতো যে তুমি অনেক দূরে কোথাও যেতে চাও। সে আরও বলে যে তাকাকি, তোমাকে দেখে মনে হয় যে তুমি তোমার জীবনে কি করছো না করছো তা সব জানো, আর ভবিষ্যতে তুমি কি করতে চাও সেটাও জানো। আর আমি যে এটাই জানি না যে আমি পরের দিন কি করব। এইসব শুনে তাকাকি বলে এটা একেবারেই সত্যি নয়। আমি জানি না যে আমি পরের দিন কি করব। আমি প্রতি মুহূর্তে যেন কোথায় হারিয়ে থাকি। আমি শুধু ততটুকুই করি যতটুকু আমি এখন করতে পারি। এই কথা শুনে কানায় অবাক হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা তাকাকিকে তার বাড়িতে দেখি। এখানে আমরা জানতে পারি যে তাকাকি লুকিয়ে লুকিয়ে একা যে মেইলগুলো লিখত সেগুলো সে কখনো কাউকে পাঠাতো না। সে শুধু তার অনুভূতিগুলো লিখে সেগুলোকে ডিলিট করে দিত। আসলে তাকাকি যখন কাগোশিমায় নতুন স্থানান্তরিত হয়েছিল তখন শিনোহারা ধীরে ধীরে তাকে চিঠি লেখা বন্ধ করে দেয় এবং তারপর এমন একটা সময় আসে যখন এটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর তারা দুজনে একে অপরের সাথে কোনো যোগাযোগই রাখে না। শিনোহারা মুভ অন করে গিয়েছিল এবং সে তাকাকিকে পুরোপুরি ভুলে গিয়েছিল। কিন্তু তাকাকি এত সময় পরেও আজ পর্যন্ত শিনোহারাকে বলতে পারেনি। এমনকি সে একটি স্বপ্ন দেখে যেখানে সে শিনোহারার সাথে অন্য এক গ্রহে একেবারে একা আছে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একদিন কানায়েকে সমুদ্র সৈকতে দেখি, যে সার্ফিং করতে এসেছিল। সে গত 6 মাস ধরে সার্ফিং করা শিখছিল, কিন্তু আজ পর্যন্ত সে একবারও ভালোভাবে সার্ফ করতে পারেনি। কানায়ের বড় বোন তাকে জিজ্ঞাসা করে যে কানায়ে তার ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভেবেছে কিনা। এতে কানায় বলে, ভবিষ্যতের কথা তো জানি না, তবে সে এতটুকু জানে যে সে এখন সেই সব কাজ করবে যা সে এই মুহূর্তে করতে পারে।
এরপর কানাই উৎসাহিত হয়ে সার্ফিং করতে যায়। এবার সে না পড়েই সার্ফ করতে সফল হয়। এতে সে আরও বেশি অনুপ্রাণিত হয় এবং তাকাকির কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করার কথা ভাবে। ক্লাস শেষে তাকাকির জন্য অপেক্ষা করতে করতে কানাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। সে খুব ঘাবড়ে যায় এবং পুরো লাল হয়ে ওঠে। এই সময় তাকাকি তার ক্লাস শেষ করে বাইরে আসে এবং কানাইয়ের সাথে স্কুটারের দিকে যেতে শুরু করে। কানাই বুঝতে পারছিল না যে সে তার মনের কথা কিভাবে বলবে। হঠাৎ সে কোনো কথা না বলে পিছন থেকে তাকাকির শার্ট টেনে ধরে তাকে থামিয়ে দেয়। তাকাকি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু কানাই কিছু বলতে পারে না এবং খুব বিব্রত হয়ে পড়ে। এরপর দুজনে তাদের স্কুটারে বসে। কানাই দেখে যে তার স্কুটারটি খারাপ হয়ে গেছে। তাই তাকাকি বলে যে আজ আমরা দুজন একসাথে হেঁটে বাড়ির দিকে চলব। বাড়ির দিকে যেতে যেতে পুরো রাস্তায় তাদের মধ্যে একটি অদ্ভুত নীরবতা ছিল। কানাই কিছু বলার সাহসই পাচ্ছিল না। হঠাৎ তার চোখ দিয়ে পানি আসতে শুরু করে। সে মনে মনে বলে, প্লিজ এখন কাঁদবো না, নিজেকে নিয়ন্ত্রণ করব। কিন্তু কানাই তার চোখের পানি আটকাতে পারে না এবং খুব কাঁদতে শুরু করে। তাকাকি পিছনে ফিরে কানাইকে কাঁদতে দেখে ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু কানাই বলে কিছু না। এরপর কানাই তাকাকিকে বলে যে আমি তোমার কাছে মিনতি করছি, দয়া করে আমার সাথে এত ভালো ব্যবহার করো না। ঠিক তখনই ন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট এজেন্সি থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা তাকাকি এবং কানাই দুজনের মনোযোগ আকর্ষণ করে এবং কানাই চুপ হয়ে যায়। এরপরে তাকাকি কানাইকে তার বাড়িতে পৌঁছে দেয় আর কানাইও বুঝতে পারে যে তাকাকি তাকে কখনো দেখেইনি। তাকাকি এর চোখ সবসময় অন্য কোথাও দূরেই দেখছিল। তাকাকি তাকে কেবল একজন ভালো বন্ধু মনে করত এবং তাই তার সাথে এত ভালো ব্যবহার করত। কানাই কোনো দিনই তাকাকিকে তার নিজের করে পাবে না এবং তাকাকিকে তার পাওয়ার ইচ্ছা কখনোই পূরণ হতে পারে না। এমনটা ভেবে কানাই স্থির করে যে সে কখনোই তাকাকি এর কাছে তার ভালোবাসার কথা স্বীকার করবে না, কিন্তু সে তাকাকিকে ভালোবাসা কখনো ছাড়বেও না, আজও না ভবিষ্যৎও না। এমনটা ভেবে ভেবে কানাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এবং এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এরপর থেকে তৃতীয় পর্ব শুরু হয়ে যায়, যার নাম রাখা হয়েছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এতে আমরা তাকাকি এবং শিনোহারা এর পরবর্তী গল্প দেখতে পাই। বন্ধুরা, এবার আমরা 2008 সালে পৌঁছে গেছি। তাকাকি টোকিও শহরে একটি কোম্পানিতে প্রোগ্রামারের চাকরি করে, কিন্তু আমরা দেখি যে সে আজও শিনোহারাকে বলতে পারেনি। সে খুব হতাশায় থাকে। মনে হচ্ছিল যেন সে তার জীবনযাপন করছে না, বরং কোনো মতে টেনে নিয়ে চলছে। সাথে এটাও জানা যায় যে তাকাকি এর একজন গার্লফ্রেন্ডও ছিল, যার নাম ছিল মিজুনিও রিজা। রিজা তাকাকিকে একটি মেসেজ পাঠায়। তাকাকি সেটা পড়ে কিন্তু উত্তর দেয় না। এতে বোঝা যায় যে তাকাকি এর রিজার সাথে অবশেষে ব্রেকআপ হয়ে গেছে। রিজা গত 3 বছর ধরে তাকাকি এর গার্লফ্রেন্ড ছিল, কিন্তু হাজার হাজার মেসেজ একে অপরকে পাঠানোর পরেও আজ পর্যন্ত তাকাকি এর মন রিজার প্রতি 1 সেন্টিমিটারও কাছে আসতে পারেনি। এরপরে আমরা তাকাকিকে দেখি যে নিজের ব্রেকআপ এবং চাকরি ছাড়ার পর থেকে ফ্রিল্যান্সিং করে দিন পার করছিল এবং সে বলে, আমার বুকে খুব ব্যথা, আমার মনে হয় আমি ভিতর থেকে পুরো শূন্য, আমি জানি না যে আমি আমার জীবনে শেষ বেশ কী করছি। অন্যদিকে আমরা শিনোহারাকে টোকিও শহরে দেখি। এখানে জানা যায় যে শিনোহারার এর এতদিনে বিয়েও ঠিক হয়ে গেছে। একদিন শিনোহারা তার বাড়িতে সেই পুরনো চিঠিটি খুঁজে পায়, যা সে তার স্কুল জীবনে তাকাকির জন্য লিখেছিল, কিন্তু তাকাকি যখন তার সাথে দেখা করতে এসেছিল তখন সে সেটি দিতে পারেনি। এই চিঠি দেখে শিনোহারা এর পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে যায় এবং সে হাসতে হাসতে মনে মনে ভাবে, আমি তাকাকির সাথে কতটা সুখে ছিলাম। এরপর তাকাকি এবং শিনোহারা দুজনে একে অপরকে স্বপ্নে দেখে, যেখানে তারা স্বপ্নে তাদের সেই শেষ সাক্ষাতের মুহূর্তটিকে আবার অনুভব করছিল এবং ইচ্ছা করছিল যে তারা কোনো না কোনো একদিন অবশ্যই আরও একবার চেরি ব্লসম দেখবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জানতে পারি যে শিনোহারা তার বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে টোকিও শহরে আসে। সে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে সে ছোটবেলা তাকাকির সাথে চেরি ব্লসম দেখত। যখন সে রেললাইন পার হচ্ছিল ঠিক তখনই হঠাৎ তাকাকিও কাকতালীয়ভাবে সেখান দিয়ে যাচ্ছিল। দুজনে একে অপরের উপস্থিতি অনুভব করছিল। দুজনের হার্টবিট অনেক বেড়ে যায় এবং তারা দুজনে একে অপরকে দেখার জন্য পিছুতে ঘুরতে শুরু করে, কিন্তু তারা একে অপরকে দেখার আগেই তাদের মাঝখান দিয়ে একটি ট্রেন চলে আসে। তাকাকি ট্রেনটি চলে যাওয়ার অপেক্ষা করে। ট্রেনটি চলে যাওয়ার সাথে সাথে তাকাকি দেখে যে তার সামনে কেউ নেই। শিনোহারা সেখান থেকে অলরেডি চলে গিয়েছিল। তখন তাকাকি হাসে এবং তার পথ আবার চলতে শুরু করে। আর এর সাথে তৃতীয় পর্ব এখানেই শেষ হয়ে যায়। তুমি আমার আলো, নিভিয়ে দাও অন্ধকার, আমি শুধু তোমাকে চাই, আজ খুঁজে বেড়াই। তুমি আমার আলো, নিভিয়ে দাও অন্ধকার, আমি শুধু তোমাকে চাই। আর তার সাথে শেষ হয়ে যায় এই মুভিটি।
ভিডিওর শুরুতে বলেছিলাম যে এটা আর 5টা রোমান্টিক মুভির মতো নয়, বরং এটা আমাদের বাস্তব জীবন নিয়ে এতটা নিখুঁতভাবে বানানো হয়েছিল যে এটা মনে হয় যে আমাদের জীবন থেকে অনুপ্রাণিত। বিশেষ করে ছেলেদের জীবন নিয়ে, যেখানে দেখানো হয়েছে যে ছেলেরা তাদের জীবনে যতই বড় হয়ে যাক না কেন, কিন্তু তাদের অন্তরে তাদের বাল্যকালের প্রথম ভালোবাসার একটি ছাপ সবসময় থেকেই যায়। আর এখন যারা এই মুভির অসম্পূর্ণ এবং স্যাড এন্ডিং নিয়ে মন খারাপ করছেন তাদের জন্য একটি গুড নিউজ। আসলে এই মুভিটা রিলিজ হয় 2007 সালে এবং ফ্যান্সরা যখন মাকাতো শিনকাইয়ের এই মুভিটা দেখে তখন তারা অনেক বেশি ভেঙে পড়ে। তাই তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে মাকাতো শিনকাইকে ট্যাগ করে পোস্ট করতে থাকে যে তিনি যেন এর একটি অল্টারনেটিভ এন্ডিং বের করেন। তাই এক পর্যায়ে 2010 সালে বাধ্য হয়ে মাকাতো শিনকাই এর একটি অল্টারনেটিভ এন্ডিং বের করেন, আর সেটি ছিল একটি মাঙ্গা এন্ডিং। আর সেই এন্ডিংটি আমি পরবর্তীতে কোনো একটি শর্টসের মধ্যে এক্সপ্লেন করব, আজকে আর নয়, কারণ এখন রাত